আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক প্লাস ডক্টর ইউনূসের পাকিস্তানি যেসব এজেন্ট আছে তাদের কর্মকাণ্ড। এটা কি ইম্প্যাক্ট তৈরি করছে এবং এর ফলে বাংলাদেশ নামক এই ছোট রাষ্ট্রটিতে কি হতে পারে সামনের দিনগুলোতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন সূত্রে গাথা সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। আপনারা জানেন আর্মি ক্লিয়ারলি বলেছে দেয়ার ইজ নো ইফ নো বাট, অর্থাৎ ইফ বাট ছাড়াই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে সেটি সুষ্ঠু বিচার এবং সেটা নিয়ে নতুন কোনো ফ্যান্ডোরার বক্স ওপেন করা যাবে না। তো এই কথাটি তিনি বলার পর আমরা ধারণা করেছিলাম বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো গল্প উপন্যাস আসবে না, কিন্তু আসলো। এই আসার ফলে কি হলো, আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে এখন বাংলাদেশ সেনাবাহিনী চালাচ্ছে না, সেনাবাহিনীর প্রধান চালাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হচ্ছে এখন আসিফ মুনির। পাকিস্তানের সেনাবাহিনী যিনি সাম্প্রতিক ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীটা চালাচ্ছেন এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে চালিয়ে ডক্টর ইউনূসের যেসব পাকিস্তানি এজেন্টরা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশের বিডিআর বা বিজিবিতে ছিল সেই সব পাকিস্তানি এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এই পাকিস্তানি এজেন্টরা বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে বাংলাদেশে 2008 সালে যেই বিডিআর মিউটিনিটা হয়েছিল সেই মিউটিনির সাথে ভারত জড়িত এবং সরাসরি ভারত রাষ্ট্রের নাম ধরেই কিন্তু এই কথাটি বলা হয়েছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ এবং এই ভারতের সংশ্লিষ্টতা এক সূত্রে গাঁথা, এই রকম একটা প্রতিবেদন এসছে। অথচ আমরা সবাই জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার এসছে 8 জানুয়ারি আর 25শে ফেব্রুয়ারি সম্ভবত এই ঘটনাটি ঘটে। 2 মাসেরও কম সময়ে ভেতরে এই ঘটনাটি যখন ঘটে তখন শেখ হাসিনা আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। ক্যান্টনমেন্টে কী ধরনের অবস্থার সম্মুখীন হয়েছিলেন তিনি আমরা সেটা দেখেছি। পরবর্তীতে আস্তে 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 দেশটাকে আবার পুনর্গঠন করা হয়। এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বলছে যে এখানে কোনো ভারতের সম্পৃক্ততা নেই, এটা বিডিআরের একটা বিদ্রোহ, এই বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, এটা শোকাবহ, দুঃখের। এবং শেখ হাসিনা এইসব বিডিআর বিদ্রোহে নিহত হওয়া পরিবারের সদস্যকে নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, কারো কারো পরিবারের সদস্যদেরকে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত করেছেন। তার মানে তার সদিচ্ছা, রাষ্ট্রনায়কোচিত কাজ কারবার সব কিছু দিয়ে তিনি দেখিয়েছেন যে এটি আসলে একটি ঘটনা, যেই ঘটনাটাকে প্রপারলি অ্যাড্রেস করা উচিত। এবং এই সেনাবাহিনী হত্যার জন্য এই বিডিআরের যেই সব জওয়ানরা এখানে উপস্থিত ছিল এবং যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এখন এই হত্যাকাণ্ডের রায়টি এখন উল্টে যাবে, কারণ যেই তদন্তটি এসছে এই তদন্তে যেহেতু ভারতের কথা এসছে, তাহলে এই সেনাবাহিনীর হত্যাকারীদেরকে আর শাস্তি দেওয়া যাবে না, এখন তাদেরকে খালাস দিতে হবে। তাহলে আসুন, বাংলাদেশটা আসলে ইনভাইট করে একটা যুদ্ধের আয়োজন করছে। বাংলাদেশ যুদ্ধকে আয়োজন করছে কি কারণে আপনারা দেখেন, পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের শক্তিকে, বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতের ভিতরে নানান জায়গায় একটা বিচ্ছিন্নতা তৈরি করা। এর ফলে ভারত একটা প্রেসারে পড়ে পাকিস্তানের সাথে যদি কোনো সমঝোতা করে, কিন্তু বাংলাদেশের প্রতিবেশী ভারতের যে 7টি অঙ্গরাজ্য রয়েছে এই অঙ্গরাজ্যগুলোতে সেই রকমের কোনো বিদ্রোহ নাই বললেই চলে। এক, দ্বিতীয়ত ভারত সরকারের কন্ট্রোল সেন্ট্রালি এবং লোকালি এমন পর্যায়ে আছে সেখানে কোনো রকমের বিদ্রোহ সংগঠন করা, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করা বা কোনো আঞ্চলিক
স্বাধীনতা ঘোষণা করার কোনো শক্তি ভারতে এই মুহূর্তে নাই। সুতরাং এই জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশটাকে ব্যবহার করে পাকিস্তান যে স্বার্থটা হাসিল করতে চাচ্ছে, পাকিস্তানের মূল কথাটা হচ্ছে 1971 সালে যদি পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা না করত, তাহলে লাঠি দিয়ে পিটাইয়া, অস্ত্র নিক্ষেপ করে, অস্ত্র দিয়ে গুলি করে, নারীদেরকে দর্শন করে, ভোগ করে আমাদের এই দেশটাকে তারা কিন্তু পাকিস্তানের অংশ রেখে দিতে পারত। কিন্তু ভারত যখনই আমাদেরকে বর্ডার খুলে দিল, ভারত যখনই আমাদেরকে সহযোগিতা করলো, আর্মিদেরকে ট্রেনিং দিল, খাবার দিল, 1 কোটি মানুষকে আশ্রয় দিল, তখন এই বাংলাদেশের মানুষের পক্ষে সংগঠিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করা সম্ভব হয়েছে। এখন ধরেন বাংলাদেশে যদি কোনোভাবে পাকিস্তানকে সহযোগিতা করতে যায়, বর্ডারের কোনো একটা অংশে পাকিস্তানি বাহিনী দিয়ে যদি ইন্ডিয়ার সাথে একটা ঝামেলা তৈরি করে, তাহলে বাংলাদেশের যে 4000 বর্গ কিলোমিটার সীমান্ত রয়েছে, এই সীমান্তের যে কোনো দিক দিয়ে কিন্তু ভারতীয় বাহিনী ঢুকে বাংলাদেশের যেই কোনো অঞ্চল 1 দিনের ভিতরে দখল করে নিয়ে যেতে পারে। তাহলে বাংলাদেশটাকে কোথায় ঠেলে দিচ্ছেন আপনি? দেখেন, এই পাকিস্তান ইউনূসের সাথে ষড়যন্ত্র করে, ডক্টর ইউনূসের যে একটা এজেন্ডা, এটা মেটিকুলাস যে ডিজাইন, এই ডিজাইনের অংশ হিসেবে তিনি কিন্তু চায়নায় গিয়ে বলেছিল যে ভারতের 7টি অঙ্গরাজ্য ল্যান্ডলক। এখন বাংলাদেশের ঢাকাকে যদি আমরা ল্যান্ডলক বলি, তা আপনারা কি বলবেন? না, বাংলাদেশের ঢাকা তো ল্যান্ডলক না, কারণ ঢাকার তো একটি বন্দর রয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, কারণ ঢাকা হচ্ছে রাজধানী, এটা একটা রাষ্ট্রের অংশ। এখন পাকিস্তানেরও কোনো কোনো অংশকে যদি আপনি ল্যান্ডলক বলেন, তাহলে কি হবে? এটা হবে ধৃষ্টতা এবং কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখন বাংলাদেশের ভবিষ্যতে কি হবে সেই জিনিসটা যদি আপনি একটু খেয়াল করেন, ভারতের সাম্প্রতিক সময়ে ভ্রমণ করছে, এখনও ভারতেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তার প্রতিবেশী রাষ্ট্রটিকে দখল করে নিয়েছেন, ইউক্রেনকে তিনি 15 সালে ইউক্রেনের একটা অংশ তারা নিয়ে নিয়েছিল, ক্রিমিয়া। নিয়ে নেওয়ার পর কিছুই করতে পারেনি, পরবর্তীতে এবার আবার ইউক্রেনকে দখল করার চেষ্টা, এবং রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমেরিকা এবং পুরা ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যায় নাই। যার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর রাশিয়ার সাথে আলাপ আলোচনা হয়। সেই আলাপ আলোচনার এখনকার যে স্টেজ, সেই স্টেজে দম্বাস নামে যে অঞ্চলটি, বিশাল একটি অঞ্চল, বাংলাদেশ যত বড় তার চেয়ে বড় অঞ্চল, এখন ছেড়ে দিতে হচ্ছে রাশিয়াকে, দিয়ে একটি নেগোসিয়েশন করে পিসফুল সেটেলমেন্টের পথের দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তার মানে বড় শক্তি যখন আক্রমণ করে, তখন তারা যাওয়ার সময় যে থাবাটা দেয় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চলে, এই থাবাটা যদি ভারত দেয়, তাহলে ডক্টর ইউনূস, তার যে পাকিস্তানি দালাল, এই পাকিস্তানির সিআইএর যেসব দোসররা আছে, বাংলাদেশের চাকরি করেছে কিন্তু সার্ভ করেছে পাকিস্তানকে, তারা কিন্তু এটা রক্ষা করতে পারবে না। তাই এখন ভারত দেখল যে যদি বাংলাদেশ প্রতিদিন ডক্টর ইউনূসের এই ফর্মুলা চলতে থাকে, এই রকমভাবে কথাবার্তা চলতে থাকে এবং অ্যাগ্রেশন দেখাতে থাকে, তাহলে কিন্তু ভারত যেই কোনো সময়ে রাশিয়ার মতো, ক্রিমিয়ার মতো, দনবাসের মতো বাংলাদেশকে আক্রমণ করে বসতে পারে। আক্রমণ তো ভারত করতে চায় না, কারণ ভারত 75 সালে বঙ্গবন্ধুকে যখন খুন করা হয়, তখনও কিন্তু ভারত বাংলাদেশ দখল করতে আসেনি। গত 54 বছরে ভারত কখনো কোনো ইনিশিয়েটিভ নেয়নি যে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও নিতে, বরং বাংলাদেশের যে ছিটমহল বিনিময় হয়, 1500 হেক্টর জমি ভারত বাংলাদেশকে বেশি দিয়ে সীমারেখাটাকে ঠিক করে চলে গেছে, সমাধান করছে। এবং ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা 25,000 বর্গ কিলোমিটার নিয়ে সমস্যা ছিল, ভারত সেটি আরবিট্রেশনের মাধ্যমে 4,500 নিয়ে বাংলাদেশকে 21,500 কিলোমিটার, 20,500 কিলোমিটার ছেড়ে দিয়েছে। তার মানেটা আপনি দাঁড়ালো কি, যে ভারত কখনো তার এই প্রতিবেশীর ভূখণ্ডের প্রতি কোনো লালসা নেই, কোনো লোভ নেই। কিন্তু আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ভারতীয় ভূখণ্ডের প্রতি যেই তাচ্ছিল্যের সরে এবং যেই রকম শিষ্টাচার বহির্ভূতভাবে এবং পাকিস্তানের শর্তেরকে দিয়ে ভারতকে অশান্ত করে প্রকারান্তরে বাংলাদেশটাকে একটা ব্যাটেল ফিল্ড করার চেষ্টা করছে, এই ব্যাটেল ফিল্ড করার যদি চেষ্টা হয়, তাহলে এই সুজলা সুফলা শস্য শ্যামলা জনসংখ্যার বারে নুজু এই মাটি এবং পানির দেশ, নদী এবং
খালের দেশ বাংলাদেশটি বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ডক্টর ইউনূস জানেন তিনি বেশি দিন বেঁচে নেই। তার দেশে দেশে বাড়ি আছে, দেশে দেশে ঘর আছে, পৃথিবীর সমস্ত ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা তার রয়ে গেছে। তার কবরেও যদি টাকা দিয়ে দেওয়া হয়, স্বর্ণ গয়না দিয়ে দেওয়া হয়, তাও তার টাকা পুরাবে না। তাই তিনি এখন মানুষের কথা ভাবছেন না। তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে আচরণ, সেটা এমন একটা দিকে নির্দেশ করছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে এটি অন্ধকার প্রকোষ্ঠের দিকে যাওয়ানো দিচ্ছে। বাংলাদেশ যদি এখনই এই জায়গা থেকে ফিরে না আসে, তাহলে মনে করুন আগামী দিনের বাংলাদেশ আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে। রাশিয়াও সেখানে ইন্ডিয়ার পাশে এসে দাঁড়াবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি সেটা অ্যাফোর্ড করতে পারবে? আর যদি না পারে, আপনারা আমরা সবাই ডক্টর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে বলতে হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই দেশ আমার, এই মাটি আমার। এটাকে আমরা বন্ধুত্বের ভিত্তিতে রক্ষা করতে চাই, কারোর সাথে যুদ্ধ করে না। ডিসেম্বরের 4 ও 5 তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এসেছিলেন। তিনি ফিরে গেছেন দেশে। ভারতে অবস্থানকালে দুদেশের মধ্যে বেশ কিছু বড় রকমের সামরিক, বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে চুক্তি হয়েছে, এ খবর আপনারা সবাই জানেন। ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারতের এভাবে রাশিয়ার ঘনিষ্ঠ হওয়াতে আমেরিকা যে তেলে বেগুনে জ্বলে উঠেছে সে খবরও আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। সম্ভাবনা আছে বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে আলোচনা চলছিল আমেরিকার, সেই আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা এসেছে। আবার এমনও হতে পারে রাশিয়ার ঘনিষ্ঠতা আরও যাতে না বেড়ে যায়, তার জন্য শুল্ক চুক্তি ভারতের পক্ষে করার জন্য আমেরিকা আপাতত কিল হজম করতেও পারে। কিন্তু এখনকার আলোচনা রুশ ভারত দ্বিপাক্ষিক দেয়া নেয়ার সম্পর্ক পেরিয়ে বাংলাদেশের ওপরে কি প্রভাব ফেলছে ও ফেলতে পারে সেই বিষয়টি নিয়ে, এবং পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে সেখানে আগামী দিনে আমেরিকা বাংলাদেশ নিয়ে কি ভাববে এবং কোন পথে চলবে কিংবা চলতে বাধ্য হবে, এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। প্রথমেই একদম সুস্পষ্টভাবে জানিয়ে রাখছি, এই সফরকালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সরাসরি কোনো কথা হয়নি। এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত করা হয়নি যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার কোনো বৈঠক হয়েছে। যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতেই বা দিল্লিতে অবস্থান করছেন এবং পুতিনের সফরের সময় তাদের সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনির্ভরযোগ্য সূত্রে গুঞ্জন ছড়িয়েছিল যে দুজনের দেখা হয়েছে, তবে বাস্তবে তাদের মধ্যে বৈঠকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুই দেশের পক্ষ থেকে যে আলোচনার আধিকারিক সূচি বেরিয়েছে সেখানেও কোথাও এই সাক্ষাতের কথা নেই। প্রশ্ন উঠতে পারে, পুতিনের সঙ্গে হাসিনার কোনো সরাসরি কথা না হয়নি, মেনে নেওয়া গেল, কিন্তু শেখ হাসিনা ও বাংলাদেশ নিয়ে কি কোনো কথা হয়নি রাশিয়ার সঙ্গে ভারতের? এই সফরকালে এই প্রসঙ্গে খবর আছে প্রায় 200 প্রতিনিধি বা সদস্য নিয়ে পুতিন সাহেব এসেছিলেন এই সফরে। তার মধ্যে পুতিনের মন্ত্রিসভার বেশ কিছু উচ্চপদস্থ মন্ত্রীও ছিলেন। তারা যে সবসময় পুতিনের সঙ্গে সব আলোচনাতে হাজির ছিলেন এমন নয়, তারা বিভিন্ন পর্যায়ে আলাদাভাবেও বহু বৈঠক করেছেন, বহু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের অনেকগুলোই হচ্ছে পারস্পরিক সহমতের ভিত্তিতে এবং সেগুলো মৌখিকভাবে সেগুলোকে লিপিবদ্ধ নয়। এই সফরে পুতিনের সঙ্গে আগেই বলেছি একটি বড় অত্যন্ত উচ্চপদস্থ প্রতিনিধি দল ভারতে এসেছিল। বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার মন্ত্রিসভার পুতিন মন্ত্রিসভার
7 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই দলে ছিলেন। পুতিনের সফর সঙ্গী হিসেবে আসা 7 জন মন্ত্রী কে কে, তাদের নামগুলো বলছি। আন্দ্রে বেলোসভ, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। অ্যান্টন সিলওয়ানভ, তিনি হচ্ছেন রাশিয়ার অর্থমন্ত্রী। ম্যাক্সিম রেশেতনিকভ, তিনি হচ্ছেন অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রাশিয়ার। এরপরে আছেন ওকসানা লুট, ইনি হচ্ছেন রাশিয়ার কৃষিমন্ত্রী। এরপরে মিখাইল মুরাস্কো, ইনি হচ্ছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। এরপরে ভ্লাদিমির কলোকলতসেভ, তিনি হচ্ছেন সেখানকার রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ আন্দ্রে নিকিতিন, তিনি হচ্ছেন পরিবহন মন্ত্রী। এই সফর সংক্রান্ত নথিতে তাকে পরিবহন মন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের বাইরেও প্রতিনিধি দলে ছিলেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী, ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেফট, যার ওপরে আমেরিকা স্যাংশন দিয়েছে, সেই রোসনেফটের প্রধান নির্বাহী অফিসার, যিনি নির্বাহী, ইগর সেচিন। এদের মধ্যে বিশেষ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিনি ছাড়া ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। অসমর্থিত কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি, এই বৈঠকে বাংলাদেশ সমস্যার সমাধান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কি সেই আলোচনা? এক, আমেরিকা চাইছে ফেব্রুয়ারির নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করতে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে, কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে যে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে কাতার না জার্মানি কে বিমান পাঠাবে এই নিয়ে একটা আন্তর্জাতিক ভাড়ামি শুরু হয়েছে, যেভাবে একের পর এক খালেদা জিয়ার জীবিত অথবা মৃতদেহের লন্ডন যাত্রা পিছোতে পিছোতে আপাতত 9 তারিখে এসে পৌঁছেছে, তাতে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই যাত্রার দিন পিছোতে পিছোতে আরও পেছাবে, পেছোতে পেছোতে 15ই ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত গড়াবে। এবং 16 তারিখে বাংলাদেশের এবং 16 তারিখে বাংলাদেশের যে তাদের স্বাধীনতা দিবস, বাংলাদেশের 16ই ডিসেম্বর দিবসের আসার সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে, হাসপাতালের তরফ থেকে ঘোষণা করা হবে, গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি দেশনেত্রী খালেদা জিয়া আর আমাদের মধ্যে নাই, আমরা তার আত্মার জন্য ইত্যাদি 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 লিখে নিন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার ও বিএনপি নেতৃত্ব নিজের ভাষায় দেশের মানুষকে রাস্তায় আসতে এবং তুমুলভাবে গণ্ডগোল পাকাতে প্ররোচিত করবে। বিএনপি তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে, আর সরকারের দল তারা এনসিপি জামাত তারা বিএনপির গুন্ডাগর্দি থামাতে রাস্তায় নামবে। আর সেই যে প্রচণ্ড গণ্ডগোল হবে, সেই গণ্ডগোলের মধ্যে নির্বাচন কিভাবে হতে পারে? সুতরাং নির্বাচন স্থগিত। আর এই প্ল্যান মাফিক নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি, যদিও তারা বলেছিল নির্বাচনের 2 মাস আগে দিন ঘোষণা হবে। তাহলে ফেব্রুয়ারির 8 কিংবা 10 তারিখে যদি নির্বাচন হয়, তার আগের 2 মাস তো এসে গেল, এখনো কিচ্ছু হলো না কেন? এমন পরিস্থিতি হলে কি করবে ভারত? সেই আলোচনা করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ায় তার কাউন্টার পার্টের সঙ্গে। যতদূর খবর পেয়েছি, তেমন পরিস্থিতিতে ভারত সামরিক অভিযান চালাবে বাংলাদেশে। সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে আরও কিছু উদ্দেশ্য থাকবে, যার মধ্যে প্রাথমিকভাবে অন্যতম হলো
রংপুর ও চট্টগ্রাম দখল করে সেখানে শেখ হাসিনার সরকারকে প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করা, তারপর সেই সরকার সমস্ত বাংলাদেশকে দখল করার এবং এই রাজাকার মুক্ত করার লড়াইতে নামবে এবং শেখ হাসিনা সরকার সারা দেশে প্রতিষ্ঠা হবে। আমেরিকা বেগরবাই করবে মনে হয় না। করতে চাইলে ভারতের পাশে সর্বশক্তি নিয়ে দাঁড়াবে রাশিয়া, সেই 71-এর মতো। সেবার যেমন 7th ফ্লিট, আমেরিকার 7ম নৌবহর, সেটা চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করেছিল, কিন্তু রাশিয়ার নৌবহর পাল্টা এসে তার যাত্রা আটকে দেয়। এবারও দরকার হলে সেই জায়গায় যাবে। ট্রাম্প অত বড় ভুল আর করবে না। আমি মনে করি পুতিন হাসিনার দেখা হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতের ডিফেন্স স্টাবলিশমেন্টের এই বড় কর্তাদের এই বৈঠক। তাই নয় কি? আপনিই বলুন প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত চাই।